আমার জন্য তৈরি থাকতে বলেছিলাম না? তাহলে এখন এই ড্রেসে কেন? হাউ ডেয়ার ইউ অ্যাক্ট লাইক দ্যাট? অ্যানসার মি ড্যাম ইট! আসফার ইস্তার শক্ত হাতে চেরির গলা চেপে ধরে আছে। চেরির শ্বাস নেওয়ার জন্য ছটপট করছে। হাত দিয়ে বারবার আসফারকে ছেলে সরিয়ে দিতে চাইছে, কিন্তু কিছুতেই সরাতে পারছে না। রাগে তার শরীরের শক্তি আরও বেড়ে গেছে। চেরির চোখ উল্টে বদ্ধ হয়ে আসতে দেখে আসফার তাকে ছেড়ে দেয়। আসফারের ছেড়ে দিতেই চেরি কাশতে কাশতে নিচে বসে পড়ে। শক্ত করে চেপে ধরার গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে। বড় বড় শ্বাস নিয়ে নিঃশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, তবে মুখ দিয়ে টু শব্দও বের হচ্ছে না। কি থেকে কি হয়ে গেল কিছুই চেরির মস্তিষ্কের আয়ত্তে আসছে না। কাল পর্যন্ত সে এক মুক্ত পাখি ছিল, যখন ইচ্ছে হতো যেভাবে ইচ্ছে হতো সেভাবেই উড়ে বেড়াতো। একদিনের ব্যবধানে আছে বন্দি এক অভিশপ্ত পুরুষের কৃতদাসী অতীত। কাল রাতেই সে তার বাবা মা ভাই বোনদের সাথে 18 বছরের জন্মদিন পালন করছিল। কেক কাটার পর চেরি তার বাবাকে কেক খাওয়াতে চাইলে তার বাবা নিজের মুখে না নিয়ে তাকে সর্বপ্রথম কেকটা খাওয়ায়। মুখে কেক শেষ হওয়ার পরপরই তার চোখ ঝাপসা হয়ে আসে, চারিদিক ঘুরে আসে। কিছু বুঝে ওঠার আগেই মাথা ঘুরে সেন্সলেস হতে যায়। যখন চোখ মেলে তাকায় তখন সম্পূর্ণ এক অন্য জগতে নিজেকে পায়। সে একটা নরম বিছানায় শুয়ে আছে। চারিদিকে আবছা আবছা আলো, স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে কোথায় কি আছে। চেরি মাথা চেপে ধরে উঠে বসে। মাথা কেমন ভার ভার হয়ে আছে। উঠে বসতেই পায়ের জড়িয়ে থাকা শীতল কিছু একটা অনুভব করে। হাত বাড়িয়ে শীতল বস্তুটি ছুঁতেই বুঝতে পারে শিকল দিয়ে বাঁধা তার পা। মস্তিষ্ক সচল হতেই চেরি ঘাবড়ে যায়। সে কোথায় আছে? বাবা মাই বা কোথায়? শরীর কেঁপে ওঠে। এমন পরিস্থিতিতে পড়লে যে কেউই ভয় পেয়ে উঠবে। কাঁপা কাঁপা কণ্ঠে বাবা বাবা বলে ডেকে ওঠে। কোনো সারা শব্দ না পেয়ে আস্তে ধীরে বিছানা থেকে নেমে পড়ে। পা বাড়াতেই পায়ের শিকল ঝনঝন শব্দ করে ওঠে। অনাকাঙ্ক্ষিত শব্দে চেরি কেঁপে ওঠে। বন্ধনীমে নিজের নিঃশ্বাসের শব্দও তার কাছে ভৌতিক লাগছে। চেরি এইবার কেঁদে ওঠে। ভয়ে আশেপাশে তাকিয়ে বলে, বাবা মা, তোমরা কই? মিহা ভাই কই তোমরা? আমার খুব ভয় করছে। তখনই পিছন থেকে গম্ভীর কণ্ঠে কেউ বলে, রেড ওয়াইন। দেয়ালের সাথে যেন বাড়ি খেলো। রেড ওয়াইন শব্দ, তাই তো চেরি কানে 2-3 বার বেজে ওঠে। চেরি পিছনে ফিরে তাকাতেই হঠাৎ একটা ক্ষীণ আলো জ্বলে ওঠে। সেই আলোয় অন্ধকারের ভেতর থেকে দৃশ্যমান হলো একজোড়া সোনালি চোখ। চোখ দুটি এমনভাবে জ্বলছিল যেন আগুনে ঢেলে রাখা গলিত ধাতু। চেরির নিঃশ্বাস থেমে গেল এক মুহূর্তের জন্য। সেই চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ, এতটাই গভীর, যা ভেদ করে ফেলছে তার বুকের ভেতরটা। একটা হিংস্র ঠান্ডা দৃষ্টি, যেখানে মানবতা নেই, শুধুমাত্র হিংস্রতা ও নিজের আধিপত্য বিস্তার করছে। চেরি দুপা পিছিয়ে যায়। সামনে থাকা মানবটি ধীরে ধীরে দৃশ্যমান হয়। লোকটা ঘাড় কাত করে তার দিকে তাকিয়ে আছে। কে আপনি? আমাকেই বা এখানে কেন এনেছেন? লোকটার ঠোঁটে দেখা মেলে এক অদ্ভুত হাসি। হাতে থাকা ওয়াইনের গ্লাসটি হালকা ঘুরিয়ে এক ঢোক সবটাই গিলে ফেলে। অতঃপর চেরির দিকে তাকিয়ে হাতের গ্লাসটা আধারের মাঝেই ছুঁড়ে ফেলে দিয়ে গ্লাসটা কোথায় পড়ে বিকট শব্দ তুলে ভেঙে যায়। চেরি চোখ মুখ খিচে নিজের কান চেপে ধরে। কিছুক্ষণ পরেই চোখ মেলে দেখতে পায় লোকটি বসা থেকে উঠেই তার দিকে এগিয়ে আসছে। লোকটার জুতো থেকে ঠক ঠক শব্দ আসছে। লোকটা যত সামনে আসছে চেরি ততই পিছিয়ে যায়। এক সময় দেয়ালের সাথে পিঠ ঠেকে যায়। পিছিয়ে যাওয়ায় আর কোনো জায়গাই নেই। পাশে সরে আসার পূর্বেই লোকটা তাকে নিজের সাথে চেপে ধরে। চেরি ছাড়া পাওয়ার জন্য ছটপট করে উঠল, কিন্তু তাতে কোনো লাভ হয় না। উল্টো সে যত নিজেকে ছাড়াতে চাইছে, লোকটা তাকে তত হিংস্রতা নিয়ে নিজের কাছে চেপে ধরছে। এটাই বুঝতে পারে চেরি স্থির হয়ে যায়। কে আপনি? কোন উদ্দেশ্যে আমাকে এখানে আটকে রেখেছেন আপনি? I am Asfar Istan. I brought you here to be my bedmate, as a source of satisfying physical needs. আসফারের কথা শুনে চেরি কেঁপে উঠল। নিজের যে দাবি জিনিস বাঁচাতে আসফারকে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়তে চাইল। কি হচ্ছে তার সঙ্গে? সে তো বাড়িতে বাবা মায়ের সাথে ছিল। কি থেকে কি হয়ে গেল কিছুই তার মনে পড়ছে না। আসফার চেরিকে ছাড়ার বদলে উল্টো তার এক হাত দ্বারা চেপে ধরে। এতটাই শক্ত করে ধরেছে যে চেরির মনে হচ্ছে আরেকটু চাপ পড়লেই তার হাতের হাড় ভেঙে যাবে। ব্যথায় সে আর্তনাদ করে উঠল।
লাগছে আমার, ছাড়ুন, যেতে দিন আমায়। আসফার হেসে উঠল, পরক্ষণেই হাসি থামিয়ে চোখ শক্ত করে বললে, যেতে দেব, কিন্তু কোথায়? এইটাই তোমার শেষ ঠিকানা। চেরি হো হো করে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতেই বলে, থাকবো না আমি এখানে। কেন করছেন এমন? কি করেছি আমি? You didn't do anything, but you were born for me. This is your bad destiny. আসফারের কোনো কথা চেরি বুঝতে পারল না। সে তার জন্য চড়বেছে, এটা আবার কেমন কথা? আসফারের কথা চেরি মানতে পারল না, তাই বলল, কেউ কারো জন্য জন্মায় না, সবাই নিজের জন্য জন্ম নেয়। আমায় যেতে দিন, আমায় আমার বাবা মায়ের কাছে যেতে দিন, আমি বাবা মায়ের কাছে যাব। চেরির কথা আসফারের পছন্দ হলো না। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। তার লাল হয়ে ওঠা মুখের দিকে তাকিয়ে চেরি ভয় পেয়ে গেল। ততক্ষণে আসফারকে যতটা না ঠান্ডা লাগছিল, এখন তার থেকেও বেশি হিংস্র মনে হচ্ছে। I don't care who was born for whom. 18 years ago today, you were branded with my name. You were sold to me in exchange for someone's life. চেরি স্তব্ধ হয়ে গেল। কি শুনছে সে? 18 বছর আগেই তাকে আসফারের কাছে বিক্রি করা হয়েছে, মানে এটা কি এসবের? সে কি কোনো পণ্য যে একজন বিক্রি করবে আর অন্যজন ক্রয় করবে? আর কি করবে এমন? তার বাবা মা তাকে কত ভালোবাসে, তারা কখনোই এমন কিছু করবে না। এই লোকটা মিথ্যে বলছে। এবার চেরির রাগ রেগে গেল। নিজের সমস্ত শক্তি শক্তি দিয়ে আসফারকে ধাক্কা মারল। I'm not a marketable product. Whoever sells it, someone else will buy it. চেরিকে স্থির দেখে আসফারের হাত আলগা করেছিল, তাই অনাকাঙ্ক্ষিত ধাক্কায় একটু পিছিয়ে গেল। ক্রোধে বশীভূত আবারও আসফারকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলে ওঠে। চেরি নিজের কথা শেষ করে আসফারের দিকে তাকাতেই কেঁপে উঠল। এতক্ষণে রাগ, সাহস সব আসফারের সোনালি রঙের চোখ দেখে ভয়ে পরিণত হয়েছে। আসফারের সোনালি রাগা চোখ ক্রোধে আগ্নেয়গিরির লাভা হয়ে করে নেয়, জ্বলজ্বল করছে। ফুসফুস করে শ্বাস ফেলছে। এক ছুটে চেরির নিকটে গিয়ে শক্ত হাতে তার গাল চেপে ধরল। ব্যথায় চেরি আহ বলে চিৎকার করে উঠল। চেরির আর্তনাদে আসফারের একটুও মায়া হলো না। সে আরো জোরে চাপ দিয়ে বলে, Yeah, you are a product for me. পৃথিবীতে বিনিময় ছাড়া কিচ্ছু হয় না। আর তুই আমার আমার হাতে ইউজ হবি বারবার। ইউ ক্যান ডু এনিথিং। একটা ট্রেলার দেখবি? চেরি ভেজা চোখে আসফারের দিকে তাকিয়ে আছে। আসফার তার দৃষ্টি উপেক্ষা করে চেরির গলায় দাঁত বসিয়ে দিল। ব্যথায় চেরি কুঁকড়ে গেল, হাত দিয়ে ঠেলে আসফারকে সরাতে চাইল, কিন্তু আসফারের শক্তির কাছে পেরে উঠল না। মুখে নোনতা স্বাদ অনুভব করতেই আসফার চেরিকে ছেড়ে দিল। কামড়ে ধরা জায়গায় ক্ষত সৃষ্টি করে রবের হচ্ছে। কিছুটা আসফারের ঠোঁটে লেগেছে। হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁটে লেগে বুঝতে বলে, You taste like salty. I like it. চেরি ঘৃণা ভরা দৃষ্টিতে আসফারের দিকে তাকিয়ে আছে। আসফার হুট করেই আবারও শান্ত হয়ে গেল। এখন তাকে দেখতে হিংস্র মনে হচ্ছে না। আসফার ঘাড় কাত করে চেরির দিকে তাকায়, আর তখনই তার ফোনটা বেজে ওঠে। কল রিসিভ করে অপর পাশের লোকের কথা শুনে বলে, Okay. বলেই কল কেটে দেয়। এক আঙ্গুল দিয়ে চেরির গালে স্লাইড করে হাসকি থেকে বলে, কিছুক্ষণের মধ্যে একজন এসে তোমাকে ড্রেস দিয়ে যাবে, সেটা পরে আমার জন্য তৈরি থাকবে, কেমন? রেড ওয়াইন? নিজের কথা শেষে আসফার রুম থেকে বেরিয়ে গেল। আসফার রুম থেকে বেরিয়ে যাওয়ার পর চেরি ফ্লোরে বসে পড়ে। সে কেমন একটা গোলকধাঁধায় ফেসে গেছে। এত এত প্রশ্ন তার মস্তিষ্কে কিলবিল করছে। আসফার ইসদান কে? কি চায়? কেন সে তাকে নিজের বলে দাবি করছে? তার বাবা মাই বা কোথায়? তারা কি ঠিক আছে? সেখানে কি করে আসলো? আসফার ইসদান যদি সত্যি বলে থাকে, তাহলে কে নিজে বাঁচাতে তাকে এই লোকের হাতে তুলে দিল? এর শেষ কোথায় চেরি আর ভাবতে পারল না। মাথা চেপে ধরে চিৎকার করে বলে উঠল, আমি কোনো বাজারে বিক্রির পণ্য নই। যেই এটা বিক্রি করুক না কেন, কেউ না কেউ সেটা কিনে নেবে। এ কোন প্রহেলিকায় আমি আটকে পড়েছি? কিভাবে বের হব আমি এখান থেকে? বাবা মা, আমায় বাঁচাও এই পশুর হাত থেকে। আল্লাহ, আমাকে তুমি নিজের কাছে ডেকে নাও না, নইলে এই বিপদ থেকে উদ্ধার করো আমায়। চেরি বিলাপ করে কাঁদছিল। তখনই দরজা খোলার শব্দ পায়। এক আকাশ সমান আশা নিয়ে দরজার দিকে তাকাতেই দেখতে পায়, আচ্ছা, আমি জানি আপনারাও কিছু বুঝতে পারছেন না আসলে ঘটেছে কি। আর কয়েক পার্ট যেতেই সব পরিষ্কার হবে আপনাদের কাছে। ভালো লাগলে রেসপন্স করবেন, তাহলে আরও বেশি গল্প বলার আগ্রহ পাবো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আহ, আসফার ইসদানের ব্যাপারে কোনো কিছু বলে যাই, ঠিক আছে? সে আসলে না একটা পাক্কাই তোর, ঠিক আছে? ওকে, লেটস গো। এক বিশাল রাজকীয় হল ঘর।
ছাদে উচ্চতা এতটাই যে মনে হয় এটি আকাশ ছুঁয়ে গেছে। গথিক স্থাপত্যশিলার এই কক্ষে বিশাল পাথরের দেয়াল, কাঁচকাটা খিলান এবং ধূসর পাথরের স্তম্ভ রয়েছে। দেয়ালের প্রতিটি অংশ ক্ষুদ্র আলোতে রহস্যের বেড়া জাল মনে হচ্ছে। উপরের দিকে একটা গোলাকার গম্বুজ, যার মধ্যে দিয়ে ফিকে আলো নেমে আসছে। গম্বুজের নিচে ঝুলছে এক বিশাল কালো লোহার ঝাড়বাতি, যাতে অসংখ্য মোমবাতি জ্বলছে। আলো কম হলেও তা একটি অন্ধকার রাজকীয়তার অনুভূতি তৈরি করছে। হলরুমের কেন্দ্রে কালো লোহার তৈরি এক মহাকায় সিংহাসন, এর পেছনের অংশ কাটার মতো ধারালো ছুঁচলো মাথা, তার মাঝে লাল পাথর বসানো। সিংহাসনের গায়ে রক্তলাল মকমলের কাপড় বিছানো, যা ক্ষমতার সাথে রক্তের যোগসূত্রের ইঙ্গিত দেয়। এটি এমন এক আসন যেখানে বসার সাহস খুব খুব একটা কেউ করবে না, অথচ সে আসনে বসে আছে আসফার ইসদান, হাতে ওয়াইনের গ্লাস। মোমবাতির আলোতে সোনালি চোখ জ্বলজ্বল করছে। সিংহাসনের পেছনে টানানো বিশাল লাল রেশমের পর্দা বাতাসে সামান্য দুলছে। সিংহাসনের পদদেশ থেকে শুরু করে হলের প্রবেশদ্বার পর্যন্ত বিস্তৃত এক গাঢ় লাল কার্পেট। কার্পেটের দুই পাশে মিলে দাঁড়িয়ে আছে 40 জনের মতো। কার্পেটের উপরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়স্ক লোক, হাতে একটা ফাইল। ভয়ে শরীর কেঁপে ওঠে লোকটার। কপালের ঘাম মুছে বলে, মিস্টার, আপনার কথা মতো আমি রেজিস্ট্রি পেপার তৈরি করে এনেছি। এইটাই সাইন করে কোর্টে জমা দিলেই কাজ হয়ে যাবে। আসফার ঘাড় ঘুরিয়ে তার ডান হাত অ্যাসিস্ট্যান্ট কায়ান সেরাফ এর দিকে তাকায়। সে আসফারের দৃষ্টি বুঝে এক বিষাক্ত শ্বাস ফেলে লোকটার হাত থেকে পেপার নিয়ে আসফারের কাছে নিয়ে যায়, তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, মাস্টার্স। আসফার ইসলাম পেপারটা হাতে নিয়ে তাকালো কায়ান সেরাফের চোখের দিকে। কায়ান সেরাফের চোখে নিজের জন্য রাগ আর ব্রিটিশটা দেখে হাসলো কেবল। আসফার ভালো করেই জানে কায়ান সেরাফ সুযোগ পেলেই তাকে মেরে ফেলবে। কায়ান সেরাফ একজন আর্মি সৈনিক ছিল। আসফার ইসলাম কারণেই আজ সে একজন যোগী, যে কিনা দেশের জন্য নিজের জান দিতেও প্রস্তুত থাকতো। সে আজ দেশের মানুষের কাছে এক রাজাকার, দেশদ্রোহী, কিছু না করেও আছে অপরাধী। এতদিনে তো কায়ান সেরাফ ইসদানকে মেরেই ফেলতো, যদি না তার সবচেয়ে বড় দুর্বলতা আসফারের হাতে থাকতো। আসফার নিজের আসন থেকে উঠে যায়, আস্তে ধীরে হেঁটে লোকটার পাশ কাটিয়ে হল রুম থেকে ছাড়িয়ে বেরিয়ে যায়। আসফার ইসদান হলরুম ছাড়তেই উপস্থিত সকলে স্বস্তির শ্বাস ফেলে, কিন্তু তাদের স্বস্তি বেশিক্ষণ টিকে না। রেজিস্ট্রি পেপার নিয়ে আসা লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। সবাই হতভম্ব হয়ে যায়। কায়ান সেরাফ লোকটার কাছে গিয়ে নাকে আঙুল দিয়ে চেক করতেই বুঝতে পারে লোকটা আর বেঁচে নেই। ভালোভাবে লক্ষ্য করে দেখে লোকটার গলা কাটা। দেখলেই বোঝা যাচ্ছে ব্লেড কিংবা ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে। আসফার ইসদান ছাড়া কেউ এই কাজ করতে পারে না। সবাই সেখানেই দাঁড়িয়েছিল, তবুও কেউ দেখেনি আসফার ইসদানের কাজটি করা। তবে না দেখলেও কায়ান সেরাফ জানে আসফার লোকটার পাশ কেটে যাওয়ার সময় এই কাজটা করেছে। কিন্তু কেন? দরজা খোলার শব্দে চেরি দরজার দিকে তাকালো। দুজন মহিলা ভেতরে ঢুকে পড়ে। একজনের হাতে একটা ব্যাগ, আরেকজনের হাতে খাবারের ট্রে বা ট্রলি। তাদের দেখে চেরি যেন আশার আলো খুঁজে পায়। বসা থেকে উঠে তাদের দিকে এগিয়ে যায়, ব্যস্ত হয়ে অনুনয় বিনিময় করে বলে, আমার একটা সাহায্য করুন। আমি এখন এখান থেকে যেতে চাই। আপনাদের কারো কাছে ফোন থাকলে একটু দিন না আমায় প্লিজ। আমি বাবাকে কল করব। এক নাগারে কথাগুলো বলতে থাকে চেরি। তবে মহিলা দুইজন তার কথা শোনা তো দূরে থাক, তার দিকে তাকায় পর্যন্ত। খাবার এক এক করে খাটের উপরে সাজিয়ে রাখে। ব্যাগটাও এক পাশে রেখে চেরি থেকে দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়ে রোবটের মতোই বলে, মাস্টার আপনাকে খাবার খেয়ে এই ড্রেস পরে রেডি থাকতে বলেছে। এইটুকু বলে তারা রুম আবারও আগের মতো লক করে চলে যায়। তাদের চলে যেতে দেখে চেরি আবারও ফ্লোরে বসে নিজের চুল টেনে ধরে কেঁদে ফেলে। রাগে দুঃখে সব তছনছ করে ফেলতে ইচ্ছে করছে তার। উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতেই পায়ে বাঁধা শিকলের সাথে পা লেগে ধূপ করে পড়ে যায়। ব্যথায় আল্লাহ বলে আর্তনাদ করে ওঠে। কোনো মতে উঠে বসে পরনের প্লাজোটি হাঁটুর দিক থেকে উপরে তোলে। জায়গাটা ছিলে গেছে, রক্তও পড়ছে। ক্ষতে নিজে হাত রেখে মাথা ঝুঁকিয়ে কেঁদে ফেলে। আজকের মতো ব্যথা সে 18 বছরের জীবনে পায়নি। তাকে একেবারে মোমের পুতুলের মতো যত্ন করে পালা হয়েছে। কিছুক্ষণ ওইভাবে বসে থাকে।
আস্তে আস্তে তার কান্না কমে আসে। সে পরিকল্পনা সাজাতে থাকে কিভাবে এখান থেকে পালানো যায়। মাথা তার কাজ করছে না, তার উপরে ক্ষুধাও পেয়েছে। সে একবার খাবারের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। এখানে তাকে পালাতে হলে আগে তাকে সুস্থ থাকতে হবে। দুর্বল শরীরে এখান থেকে পালাতে পারবে না। অনেকক্ষণ না খেয়ে থাকায় বেশি খেতে পারল না। কয়েক পিস আপেল আর স্যুপ খেয়ে উঠে পড়ে। খাওয়ার শেষে হাত বেরিয়ে ব্যাগটা নিয়ে নেয়। ব্যাগটা খুলে ড্রেস বের করতেই মাথায় আগুন ধরে গেল। এত খোলামেলা পোশাক সে কখনোই পরেনি। তার উপরে যেখানে এই লোকেরও নজর, চরিত্র, উদ্দেশ্যই তার কাছে ঠিক মনে হয় না, সেখানে এই পোশাক পরবে কখনোই না। রাগে ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর বিছানার এক পাশে গিয়ে চুপ করে বসে থাকে। আসফাল হলরুম থেকে বের হয়ে হাতে একটা ছোট্ট ব্লেডটা টিস্যু পেপার দিয়ে মুছে নিল। ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। লোকটাকে মারার বিশেষ কোনো কারণ নেই, তার ইচ্ছে হয়েছে, সে মেরে ফেলেছে। নিজের ছোট থেকে ছোট ইচ্ছেও সে অপূর্ণ রাখে না। আসফার বুটের ঠক ঠক শব্দ করতেই জেরির রুমের দিকে এগোতে লাগল। এই দিকের কক্ষ, সিঁড়ি, পর্দা, ফার্নিচার সবটাই সাধারণ। এই দিকটা যতটা না সাধারণ, তার উপর দিয়ে এর চেয়ে বেশি ভয়ঙ্কর। দেখলেই হয়ে যায় ভয়ে গা পা কাটা দিতে বাধ্য। মূলত এই মর্নভেল ভিলাটি এক অদ্ভুত গোলক থাকা। মর্নভেলির ভেইল নামের অর্থ হচ্ছে দুঃখ, অন্ধকার আর রহস্যময় রাজকীয়তা। মর্নভেল ভিলার দক্ষিণ দিকে এক মৃত জাল। সেখানে কে, কখন, কিভাবে নিজের শ্বাসের নিঃশ্বাস ত্যাগ করবে বলা মুশকিল। আর উত্তর দিক একেবারে শীতল, নিস্তব্ধ, শান্তি, তবে যতখানি আসফার চায় বা অনুপস্থিত থাকে। এই তো সে উত্তর দিকে পা দিতেই সব মেয়ের একসাথে জড়সড় হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের কাছে আসফার ইজদান হাঁটাচলা করা আতঙ্কের নাম, যে আতঙ্ক তাদের গ্রাস করে থাকে সর্বক্ষণ। আসফার চেরি রুমের সামনে দাঁড়িয়ে পড়ে। হাত বাড়িয়ে দরজা খুলে ভেতরের দৃশ্য দেখে তার রাগ উঠে যায়। ড্রেসের ব্যাগটি দরজার কাছে পড়ে আছে। খাবার সব রাখা, খেয়েছে কিনা বোঝা যাচ্ছে না, অবশ্য বোঝার কথাও না। 4-5 পদ খাবারের আইটেম থেকে একটা বাটি স্যুপ আর 2-3 পিস আপেল খেয়েছে। আসফার ধরে নেয় চেরি খায়নি কিছু, আর না তার পছন্দ মতো নিজেকে সাজিয়েছে। এক কথায় তার কথা অমান্য করেছে। আর তার কথার খেলাফ করার মতো দুঃসাহস পেল কোথায়? আসফার ঘাড় কাত করে শুয়ে থাকা চেরির দিকে তাকায়। সে বিছানার এক পাশে গুটিসুটি বেড়ে ঘুমিয়ে আছে চেরি। আসফার রুমে ঢুকে দাম করে দরজাটা লাগিয়ে দিল। বেশি সময় হয়নি চেরির চোখ লেগেছে। হঠাৎ এমন বিকট শব্দে সে ধড়ফড়িয়ে উঠে বসলো। ভয়ে তার শরীর কাঁপছে, বুকের ভেতরে ধুকপুকানি থামছেই না। চারপাশটি স্তব্ধ। জোরে জোরে শ্বাস নেওয়ার ফলে শুধু নিজের নিঃশ্বাসের শব্দই কানে পাচ্ছে। সে কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকলো। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। নিজের দিকে কিছুটা দূরে ঘাড় বাঁকিয়ে আসফারকে দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় কেঁপে ওঠে। আসফার এক পা করে চেরির দিকে এগিয়ে আসছে। সোনালি রঙের চোখ দুইটি আগুনের মতো জ্বলছে। তার প্রতিটি কদমে বুটের ঠক ঠক শব্দে চেরির কেঁপে কেঁপে উঠছে। চেরি কি করবে বুঝতে না পেরে দিশাহীন হারিয়ে খাট থেকে নেমে ছুটে যেতে চাইল দরজার কাছে। ভয়ে আতঙ্কে সে এতটাই জড়িত যে ভুলে গেছে তার পা শিকলে আবদ্ধ। একই মোটা শিকল, তার উপরে পূর্বের ব্যথা, সব মিলিয়ে কয়েক পা যেতেই সে পড়ে গেল। আহ বলে চিৎকার করে উঠল, তবুও হাল ছাড়ল না। হাতের সাহায্যে নিজের শরীরটাকে টেনে নিয়ে যেতে চাইল দরজার দিকে, কিন্তু তার আগেই আসফার চেরির চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালো। চেরি ঠিক করে দাঁড়াতে পারছে না। নিজের হাত দিয়ে আসফারের হাত চুল থেকে সরাতে চাইল, কিন্তু পারল না। এদিকে আসফারকে বাধা দেওয়ায় সে আরও রেগে গেল। চুল ধরে রাখা অবস্থায় চেরির কোমরে হাত দিয়ে পেঁচিয়ে নিজের সাথে চেপে ধরল। আসফারের অনাকাঙ্ক্ষিত স্পর্শে চেরি কেঁপে উঠল। আসফারের হাত থেকে নিজেকে মুক্ত হতে হাত দিয়ে জোরে জোরেই আসফার বুকে ধাক্কা মেরে চেরি এই কাজ না চাইতেও আসফারকে আরও রাগিয়ে তোলে। আসফার চেরিকে ছেড়ে গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলে, কি বলে গিয়েছিলাম আমি? চেরি গালে হাত রাখে। এত জোরে চড় সে আগে কখনো খায়নি। তার মাথা ঘুরছে, মনে হচ্ছে চোয়াল তার ভেঙে গেছে। গাল জ্বলছে, ঠোঁট কেঁপে রক্ত বের হচ্ছে, মাথা একদিকে হেলে পড়েছে। চেরি সোজা হয়ে দাঁড়িয়ে দুঃখে কষ্টে নিজের রাগ প্রকাশ করে বলে উঠল, কেন শুনবো আপনার কথা? কে আপনি? আর চেঞ্জ করতে বলেছেন? একটা মানুষ কতটা পরিমাণে নোংরা হলে একটা মেয়ের জন্য এমন খোলামেলা পোশাক পাঠাতে পারে? আপনি মানুষরূপী জানোয়ার, না তার চেয়েও চেরি আর বলতে পারল না। তার আগেই আসফার তার গলা চেপে ধরে বলে, ইউ ব্লাডি কিং কারেজ! আমার জন্য তৈরি থাকতে বলেছিলাম না? তাহলে এখনো এই ড্রেসে কেন?
How dare you act like that? Answer me, damn it! আসফার ইসদান শক্ত হাতে চেরির গাল চেপে ধরে আছে। চেরির শ্বাস নেওয়ার জন্য ছটপট করছে। হাত দিয়ে বারবার আসফারকে ঠেলে সরিয়ে দিতে চাইছে, কিন্তু কিছুতেই সরাতে পারছে না। রাগে তার শরীরের শক্তি আরো বেড়ে গেছে। চেরির চোখ উল্টে বদ্ধ হয়ে আসতে দেখে আসফার তাকে ছেড়ে দেয়। আসফার ছেড়ে দিতেই চেরি কাঁচতে কাঁচতে নিচে বসে পড়ে। শক্ত করে চেপে ধরায় গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে। বড় বড় শ্বাস দিয়ে নিঃশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, তবে মুখ দিয়ে একটু শব্দটিও বের হচ্ছে না। কি থেকে কি হয়ে গেল কিছুই চেরির মস্তিষ্কের আয়ত্তে আসছে না। কাল পর্যন্ত সে এক মুক্ত পাখি ছিল, যখন ইচ্ছে হতো যেভাবে ইচ্ছে হতো উড়ে বেড়াতো। একদিনের ব্যবধানে আছে বন্দি, এক অভিশপ্ত পুরুষের কৃতদাসী। সারাদিনের দুর্বলতা, মানসিক চাপ, আঘাত সহ্য করতে না পেরে চেরি সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। চেরিকে সেন্সলেস হয়ে যেতে দেখে আসফার নিজের পকেট থেকে একটা চাবি বের করে চেরির পায়ের শিকল খুলে দেয়। অতঃপর এক হাত দিয়ে তাকে নিজের কাঁধে তুলে রুম থেকে বেরিয়ে যায়, পা বাড়ায় নিজের রুমের দিকে। আসফার চেরিকে কাঁধে করে আনে নিজের রুমের বিছানায় শুয়ে দিল। ভালো করে একবার চেরিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। চেরিকে এসে যেমন কল্পনা করেছিল, চেরি তার থেকেও সুন্দর হয়েছে। অবশ্য হওয়ারই কথা, রাজকন্যার মতো রাখা হয়েছে তাকে। অবশ্য রাখবে নাই বা কেন? তাকে এইভাবে প্রিন্সেসের মতো রাখতে কম টাকা তো ঢালেনি সে। চেরিকে তার প্রয়োজন, সবভাবেই দরকার তার চেরিকে। আসফারের মতে উইকনেস ইজ এ ওয়েপেন, দুর্বলতাই এক অস্ত্র। মৃত্যুর থেকে ও মৃত্যুর জন্য অপেক্ষা করা বেশি যন্ত্রণাদায়ক। তেমনই চেরিও একজনের দুর্বলতা, যা সে সময় মতো অস্ত্র হিসেবে ব্যবহার করবে। আসফার মানুষকে জানে মেরে ফেলার চেয়ে দুর্বলতা দিয়ে খেলতে বেশি পছন্দ করে। আর যখনই দেখে তার আর কোনো দুর্বলতা অবশিষ্ট নেই, তখনই আর বাঁচিয়ে রাখে না। এই ভেবে আসফার ভয়ঙ্করভাবে হেসে উঠল। পরক্ষণেই আবার শান্ত চোখে চেরির দিকে তাকিয়ে ফোন বের করে সেফ থেকে ডক্টর এলারা মীরের নাম্বারটা বের করে কল করলো। দুইবার রিং হতেই রিসিভ হলো। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই সে দুই বাক্যেই বলে, I only gave you 10 minutes. In the meantime, Monvale, I want to see you at any cost. নিজের কথা শেষ করে কল কেটে দিল। ওপাশের মানুষের কথা শোনার প্রয়োজন বোধ করলো না। কল কেটে চেরির দিকে তাকিয়ে দেখলো জামা কাপড়ের অবস্থা নাজেহাল। হাঁটুর দিকে কিছুটা ছিলে গেছে, কিন্তু কিভাবে? আসফার দাঁতে দাঁত চেপে বলে উঠল, যাকে নিজের সেবা করানোর জন্য নিয়ে এসেছি, এখন আমি তার সেবা করব? নেভার। এরপর কিছু একটা ভেবে হেসে উঠল। নিচের ঠোঁট দাঁত দিয়ে চেপে বলল, অবশ্য রেড ওয়াইনের ড্রেস চেঞ্জ করতে আমার ভালোই লাগবে। কথাটা বলেই চেরির দিকে এগিয়ে নিলেই দরজায় টোকা পড়ে। মুহূর্তেই মেজাজ খিচে আসে। নিজের কাজে বাধা সে একেবারেই সহ্য করতে পারে না। কানের পাশে ছোট্ট ডয়ার খুলে কালো রঙের রাশিয়ার পিস্তল বের করে দরজার দিকে এগিয়ে গেল। আজ দরজার ওপারে যেই হোক 6টা বুলেট তার বুকে গেঁথে দেবে। আসফার দরজা খুলতেই দেখতে পেল ডক্টর এলারা মিরেনকে। মুহূর্তেই রাগ নিয়ন্ত্রণ করে নিল। বরাবরের মতো ব্যর্থ হয়ে দরজার পাশে সাজানো দামি অ্যান্টিক ফুলদানিতে পরপর 6টা গুলি একাধারে করে বিকট শব্দ তুলে ফুলদানি খণ্ড বিখণ্ড হয়ে যায়। তবে আসফারের আচরণে ডক্টর এলারা মিরেন একটুও ঘাবড়ায় না, শান্ত চোখে তাকিয়ে থাকে। ইংলিশে বলে, Why did you call me, master? ট্রিট হার। Who is this girl? নিজের লিমিট অনুযায়ী থাক, একটা বেশি কথা বললে এখানেই পুঁতে রেখে দেব। ডক্টর এলারা মিরেন হেসে উঠল, আত্মবিশ্বাস নিয়ে বলে, তুমি চাইলেই আমাকে মারতে পারবে না। আমি জানি তুমি ওল্ড মাস্টারের কথার খেলাফ করতে পারবে না। আসফার অট্ট হাসিতে ফেটে পড়ল। পরক্ষণেই আবারও বুকে শক্ত করে বলে, ইউর রং। আমি তার কথা শুনলেও তার কথা মানতে বাধ্য নই। আসফার ইসলামের কোনো বাধ্যবাধকতা নেই। I love you and I want to see where this ends. And the old master promised me that you are mine. That means you are mine. এলারা, কনফিডেন্ট থাকা ভালো, বাট ওভার কনফিডেন্ট ক্ষতিকারক। তার উপর আসফার ইসলামকে চ্যালেঞ্জ করছিস। তোর জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, যার ভরসায় এত কথা বলছিস সেও তোকে বাঁচাতে পারবে না। ডক্টর এলারা মিরেন চেরিকে ভালো মতো পর্যবেক্ষণ করে। পালস রেট চেক করে স্যালাইন লাগিয়ে দেয়। হাঁটুর দিকে ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে চেরির দিকে তাকাতেই চোখ পড়ল চেরির ঘাড়ে থাকা দাগের ওপরে, যা দেখেই বোঝা যাচ্ছে একটা মানুষের তৈরি। দাঁতের চাপে স্পষ্ট ফুটে উঠেছে। আর এই কাজ কে করেছে এলারার তা বুঝতে বাকি নেই। এলারা রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়।
এই মুহূর্তে তার ইচ্ছে করছে চেরির গলা চেপে মেরে ফেলতে। আসফার এভাবে তার হাত ফসকে বেরিয়ে যেতে পারে না। কিছু একটা করতে হবে, তবে এখন কিছু করা যাবে না, সম্ভব না। কারণ একটাই, আসফার ইস্তান। সে আসফারের রাগ সম্পর্কে অবগত। আসফারকে সেই 17 বছর বয়স থেকেই সে দেখে আসছে। কতবার সে আসফারের হাত থেকে মরতে মরতে বেঁচেছে। ওল্ড মাস্টার না থাকলে এতদিনে সে মরেই যেত। আসফার যদি রেগে যায়, তাকে মেরে ফেলতেও এক মুহূর্ত ভাববে না। নিজের রাগ কমাতে বা ইচ্ছে পূরণের জন্য সে সবই করতে পারে। রিস্ক নেওয়া ঠিক হবে না। আগে ওল্ড মাস্টারকে বাগে আনতে হবে। এলারা চোখ ঘুরিয়ে আসফারের দিকে তাকালো। সে কিনা আরামসে চেয়ারের উপরে পা তুলে ডিভানে বসে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে। এলারা সেই দিকে তাকিয়ে মনে মনেই বলে, তুমি যত মেয়ের সাথেই সও না কেন, দিন শেষে তুমি আমার হবে। এর মাঝে যে বাধা হয়ে আসবে, আই উইল কিল হিম। একটা বড় গোডাউনের ভিতরে প্রবেশ করলো দুজন মানব। গোডাউনের ভিতরের অবস্থা বিধ্বস্ত প্রায়। 125টার মতো মেয়ে সেখানে পড়ে আছে। কয়েকজনের চোখ বন্ধ, আবার কয়েকজনের আধো আধো চোখে তাকিয়ে কেমন করে দুলছে আর অদ্ভুত শব্দ করে বের করছে মুখ দিয়ে। দেখেই বোঝা যাচ্ছে তাদের সবাইকে ড্রাগ ইনজেক্ট করা হয়েছে। তারা গোডাউনের ভেতরে প্রবেশ করার সাথে সাথে মাত্রই 20-22 জনের মতো লোক তাদের সামনে এসে দাঁড়ালো। সবার মধ্যে থেকে প্রধান যে, সে আগত মানব দুজনের দিকে তাকিয়ে বলে উঠল, বস, আমাদের লোক পুরো 125টা মেয়ে জোগাড় করতে পেরেছে। তবে এবারে লোকটি থেমে গেল। তাকে থেমে যেতে দেখে ওই দুজনের থেকে ড্রাভেন নামের একজন বলে উঠল, তবে হোয়াট? তবে একজন মেয়ে আপনাদের কার্ফু করা এরিয়া থেকে পড়েছে। কোথাও খুঁজে 124 জন থেকে 125 জন মিলাতে পারছিলাম না। তারপর কোরিয়া থেকে ওকে পেয়েছি। ওকে গো। লোকগুলো নিজের নিজের কাজে চলে গেল। তারা চলে যেতেই ড্রাভেনের পাশে দাঁড়িয়ে থাকা এলভার ড্রাভেনকে উদ্দেশ্য করে বলল, একজনই তো আজফার বুঝে ওঠার আগেই পাচার করে দেব। আর এইবার এই ডিলটা ঠিক করে মেটাতে পারি, তাহলে ওই আজফার হেইদান কিছুই করতে পারবে না। ড্রাভেন বিচ্ছিরি করে হাসল। আসফার নিজেই সব ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে, অথচ অন্যের ক্ষেত্রে হাজারো নিষেধাজ্ঞা। তার ইগো হার্ট হলে সে তাকে দুনিয়াতেই জাহান্নামে ভ্রমণ করিয়ে আনে। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই সামনের মানুষকে কেটে টুকরো টুকরো করে ফেলে। কারণ একটাই, তার ইচ্ছে করেছে, তাই সে মেরে ফেলেছে। এলারা চেরির ট্রিটমেন্ট করে গেছে অনেকক্ষণ হয়েছে। আসফার সময় দেখে নিল, সময় 11:56। আসফার ডিভান থেকে উঠে পড়ে। চোখ কেমন ঝাপসা হয়ে আসছে, মাথা ঝিমঝিম করছে। দুই দিকে মাথা ঝাঁকিয়ে নিজেকে স্থিতিশীল করে। হাত বাড়িয়ে ছোট্ট একটা রিমোটের মতো যন্ত্রে বোতাম চাপল। মিনিট দুয়েকের মধ্যে দুইজন মহিলা সার্ভেন্ট তার রুমে প্রবেশ করে। মাথা নিচু রেখেই শুধালো, মাস্টার, আমরা আপনার জন্য কি করতে পারি? Get this girl cleaned and changed. নিজের কথা শেষ করে সে হেলে দুলে শাওয়ার রুমে চলে গেল। আসফারের বাজে অভ্যাসের মধ্যে এটা একটা। সে নিজের বলা শেষ করে এর প্রতি উত্তরে কিছু শোনার প্রয়োজন বোধই করে না। সামনের মানুষও কিছু বলার থাকতে পারে, সে যেমন জানেই না, হয়তো জানে, তবে নিজের ক্ষমতা আধিপত্যের দাপটে নিজের পরে কারোর কথার মতামতে গুরুত্ব দেয় না। তাই তো পিছন থেকে মেয়ের দুজন আর বলতে পারে না, মাস্টার, কি পরিয়ে দিব? সাহস কুলিয়ে উঠতে পারে না, নাকি বলার সুযোগ পায় না, কে জানে। এখানে যত মেয়ে সার্ভেন্ট আছে সবার ড্রেস কালো সাদা মিক্সের এক ধরনের। অন্য কোনো রং বা কস্টিউম পরার রাইট তাদের নেই। পুরো 1 ঘন্টার মতো সময় আসফার শাওয়ার নিয়ে এলো। কোমরে তোয়ালা জড়ানো, ঘাড়ে একটা তোয়ালে 2টা দিকে ঝুলতে আছে। শরীরে বিন্দু বিন্দু জল চিকচিক করছে। ঘাড়ের তোয়ালাটা সরিয়ে ডিল মেপে কোথাও একটা ফেলে দিল। আশেপাশে না তাকিয়েই লাইট নিভিয়ে স্বভাবসুলভ তোয়ালেতে ধূপ করে বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ে। পাশে যে কেউ আছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। সকাল 6:30। চারিদিকে অন্ধকার কেটে আলো ফুটে উঠেছে। পাখিরা খাবারের সন্ধানে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে। অল্প কোলাহল নীরব পরিবেশের নিবিড়তা গ্রাস করেছে।
তবে এই পরিবেশের আলো বাতাস কোলাহল কিছুই মর্নভেল ভিলাকে ছুতে পারছে না। অবশ্য ছুতে পারার কথাও না। শহরের থেকে দূরে নির্জন জায়গায় তৈরি ভেইল ভিলা। নিজের উপরে ভারী কিছু অনুভব করতেই চেরি নড়ে চড়ে উঠল। ভারী বস্তুটি চেরির গলার উপরে, যে কারণে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব। একসময় দম বন্ধ হয়ে আসতেই ছট করে চোখটা খুলে ফেলে চেরি। গলার উপরে থাকা বস্তুটা সরাতে চাইলেও পারল না। মস্তিষ্ক সচল করে ভালো করে তাকাতেই দেখতে পেল একটা ফোলা পেশিওয়ালা হাত তার গলার ভাঁজে। চেরি শুকনো ঢোক গিলে পাশে তাকাতেই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে। আসফার তার পাশে উদাম গায়ে উপুর হয়ে তার দিকে মুখ করে ঘুমিয়ে আছে। কোমর পর্যন্ত কমফোর্ট জড়ানো ফর্সা পিঠ দৃশ্যমান। চেরি নিঃশব্দে মুখ থেকে হাত সরিয়ে তার গলার কাছে থাকা আসফারের হাতটা আস্তে করে নামিয়ে দিল। হাতটা নামিয়ে বড় বড় করে পরপর কয়েকবার নিঃশ্বাস ফেলল। গত রাতের ঘটনাগুলো এক এক করে চোখের সামনে ভেসে উঠল। ফুপিয়ে কেঁদে উঠল চেরি। শব্দ যেন বের হয় না। হাত দিয়ে মুখ চেপে ধরল। তার সুন্দর জীবনটা একদিনেই নরকে পরিণত করেছে এই লোকটা। চেরি কিছুক্ষণ সেভাবেই পড়ে থেকে উঠে বসল। যে করেই হোক তাকে এখান থেকে পালাতে হবে। এই লোকটা জেগে ওঠার আগে এই বাড়ি থেকে পালাতে হবে। বা হাত দিয়ে কমফোর্টারটা সরাতে নিলেই হাতে চিনচিন ব্যথা অনুভব করল। হাতের দিকে তাকাতেই দেখতে পেল তার হাতে ক্যানোলা লাগানো, অনেক আগেই শেষ করে রক্ত উঠে গেছে। চেরি ডান হাতের সাহায্যে ক্যানোলাটা টান দিয়ে খুলে ফেলল। ব্যথায় চোখ মুখ বুজে সহ্য করে নিল। তবুও একটু শব্দ করলো না। হাত দিয়ে রক্ত বের হচ্ছে। চেরি সেই দিকে বিশেষ গুরুত্ব না দিয়ে কমফোর্টার সরিয়ে বেড দিকে নেমে গেল। সতর্ক চোখে একবার আসফারের দিকে তাকিয়ে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। পুনরায় পেছনে ফিরে আসফারকে একবার দেখে নিল। বুকে ফু দিয়ে দরজা খোলার জন্য নখ ঘোরাতেই বিকট শব্দে সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠল। চেরি ভয়ে ছিটকে পেছনে সরে যায়। তার বুক ধক ধক করে ওঠে। পুরো শরীর তার থরথর করে কাঁপছে। সিকিউরিটি অ্যালার্ট বন্ধ হয়ে গেছে। নিস্তব্ধতার মাঝেই পিছন থেকে শোনা গেল আসফারের কণ্ঠ। ঠিক প্রথমবারের মতো করেই সে চেরিকে ডাকলো। রেড ওয়াইন? চেরির বুক ছ্যাদ করে উঠল। পেছনে ফিরে আসফারের দিকে তাকানোর সাহস না পেয়ে বরফের মধ্যে জমে থাকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসফার কমফোর্টারের নিচে কোমরে তোয়ালে জড়িয়ে পেট থেকে দেবে চেরির দিকে এগিয়ে গেল। আসফার চেরির পিছনে গিয়ে দাঁড়ায়। এক হাত চেরির পেটের উপরে রাখে, অন্য হাত থুতনি নিজে রেখে নিজের সাথে চেপে ধরে। আসফারের স্পর্শে চেরি কেঁপে উঠল, তবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না। চেরির বুঝ হয়ে গেছে এখন তার সাথে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এই মুহূর্তে আসফারকে বাধা দিলে আরও রেগে যাবে। আসফার চেরির কানের কাছে মুখ নিয়ে হালকা ফুটিয়ে ফিসফিস করে বলে, রেড ওয়াইন, ডু ইউ নো হোয়াট ইউ ওয়ার ট্রাইং টু ডু অ্যান্ড হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্সেস? চেরি কোনো উত্তর দেয় না। কি বলবে? সে জানতো ধরা পড়লে তার সাথে খারাপ কিছু হবে, কিন্তু সে যে এই রুমে থেকেই বের হতে ব্যর্থ হবে এটা তো জানতো না। আসফার চেরিকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘোরালো। পায়ের থেকে মাথা পর্যন্ত চোখ বুলাই থেমে গেল। মেয়েটা চেরিকে তার শার্ট পরিয়ে দিয়েছে। সে রাতে লক্ষ্য করেনি শার্টটা চেরির জন্য অনেক বড়, অতিরিক্তই বড়। ব্যাপারটা আসফারের কাছে ইন্টারেস্টিং লাগলো। চেরি চোখ বুঝে দাঁড়িয়েছিল। ভেবেছে আসফার গত রাতের মতো এখনো তাকে মারবে, কিন্তু অনেকক্ষণ পর যখন কোনো ব্যথা অনুভব করতে পারে না তখন পিটপিট করে চোখ খোলে। চোখ পেলে আসফারকে নিজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চেরি ভড়কে গেল। আসফারের দৃষ্টি অনুসরণ করে নিচের দিকে তাকাতেই আরেক দফা ভড়কাল। সে এতক্ষণ খেয়ালই করেনি। এখান থেকে পালানোর জন্য এতটাই মগ্ন ছিল যে অন্য কিছু খেয়াল করেইনি। কে তার কাপড় বদলেছে? এই লোকটা নয় তো? প্রশ্নটা মনে আসতেই লজ্জায় অস্বস্তিতে কান্না পেয়ে গেল চেরি। হাত দিয়ে টেনে শার্টটা বড় করার অধম চেষ্টা করলো। চেরির নাক টানার শব্দে আসফারের ঘোর কেটে গেল। বিরক্তি নিয়ে চেরির দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, নাটক বন্ধ কর। তোকে আমি এখনো কিছুই বলিনি। চেরির উচ্চস্বরে কথা বলায় আসফার তেড়ে গিয়ে চেরির দুই গাল চেপে ধরে। চেরির ব্যথায় কুকড়ে উঠল। আসফারের হাতের উপরে হাত রেখে গাল থেকে সরাতে চায় কিন্তু পারে না। আসফার আরো শক্ত করে চেপে ধরে বলে, আজ প্রথম, আজই শেষ। নেক্সট টাইম যদি আমার সাথে উচ্চস্বরে কথা বলিস, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। গট ইট? এই বলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আচমকা জোরে ধাক্কা দেওয়ায় চেরি তাল সামলাতে না পেরে নিচে বসে পড়ে। আসফার বেডসাইড টেবিলে ড্রয়ারটা খুলে একটা কাগজ কলম বের করে চেরির দিকে ছুঁড়ে মারে। অতঃপর খাটের উপরে বসে বলে, I give you 5 seconds to sign it. চেরি কাগজটা হাতে নিয়ে আসফারের দিকে তাকাতেই আসফার বলে ওঠে,
Sign up quickly. Time is running out. আমি না পড়ে সাইন করব না। আসফার বসা থেকে উঠে চেরির সামনে গিয়ে বসে, হাত বাড়িয়ে তার চুলের মুঠি ধরে মুখ উপরে তুলে বলে, Sign it quickly, Red Wine, or I will not complete the work that was postponed due to your unconsciousness last night. আসফারের কথার অর্থ বুঝতে পেরে চেরি ঘাবড়ে গেল। সত্যি যদি এমন কিছু করে তখন সে কি করবে? আগে নিজেকে রক্ষা করুক, পরে এখান থেকে বের হওয়ার পথ খুঁজে বের করবে। তাই আর না পেরে সাইন করে দেয়। সাইন করা হয়ে গেলে আসফার কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। কাগজটার দিকে তাকিয়ে হেসে উঠল। একদিন এই কাগজ একজনের গলার দড়ি হবে। নাফিস হায়দার বেহায়ার মতো হেসে আসফারের সামনে দাঁড়িয়ে আছে। আসফার তার দিকে 2 আঙ্গুল তুলে ইশারা করতেই একজন একটা কালো ব্রিফকেস নিয়ে আসে। অতঃপর যেইটা এই যেইটা ব্রিফকেসটা রাজীব হায়দারকে দিবে তার আগেই চেরি আব্বু বলে দৌড়ে আসে, নাফিস হায়দারকে জড়িয়ে ধরে। সকালে আসফার তৈরি হয়ে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পরেই 2 জন মেয়ে সোনালি রঙের পোশাকের র্যাক ও খাবারের ট্রলি উঠে রুমে ঢুকলো। অতঃপর তারা জানায় মাস্টার আসফার এজদান তাকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিতে বলেছে। এতটুকু বলেই তারা চলে যায়। চেরি সেখান থেকে একটা লং স্কার্ট আর সাথে লেডিস শার্ট সাথে স্কার্ফ পরে নেয়। অতঃপর ব্রেকফাস্ট করে রুমের দরজা খোলা থাকায় পালানোর পথ খুঁজতে বেরিয়ে যায়। তখনই পুরো মর্নভেল ভিলা ঘুরতে ঘুরতে আশেপাশে পৌঁছায় হলরুমে। হলরুমে ওকে দিয়ে সর্বপ্রথম আসফারকে দেখতে পারে। আসফারের চোখ ধরা না পড়লেও সরে আসবে তখনই চোখ যায় নাফিস হায়দারের উপরে। তাকে দেখা মাত্রই চেরি আব্বু বলে দৌড়ে আসে, নাফিস হায়দারকে শক্ত করে জড়িয়ে ধরে। বাবা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে আমায় নিয়ে যেতে। আমায় নিয়ে যাও এখান থেকে। এই কথাটা বলে চেরি নাফিস হায়দারকে বুক থেকে মাথা তুলে নাফিস হায়দারের বুকের দিকে তাকায়। চেরি নিজের বাবার বুকের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে কেঁদে ফেলে। আসফারের দিকে আঙ্গুল তাক করে অভিযোগ করে বলে, জানো বাবা, সে খুব মেরেছে আমায়। আমার গাল শক্ত করে চেপে ধরেছিল। এখনো আমার গালে ব্যথা করছে। আমাকে অনেক জোরে চড় মেরেছে জানো, গলাও চেপে ধরেছিল। তখন আমার মনে হচ্ছিল এই বুঝি আমি মরে যাব। বাবা, আমায় নিয়ে যাও এখান থেকে, নয়তো মেরে ফেলবে সে আমায়। আর কিছু বলতে পারে না। তার আগেই নাফিস হায়দার চেরিকে নিজের থেকে ছাড়িয়ে বলে, এই মেয়ে সরো, আমি তোমার কোনো বাবা টাবা না, আর না আমি তোমাকে এখান থেকে নিতে এসেছি। নাফিস হায়দারের কথা শুনে চেরি আর তার দিকে অবিশ্বাসের চোখেই তাকিয়ে রইল। যে বাবা কোনোদিন মামুনি না বলে কথা বলেনি, সে আজ এই মেয়ে বলে কথা বলছে। আবার বলছে সে তার বাবা না। এটা কি করে সম্ভব? তার বাবা মিথ্যে কেন বলছে? বাবা কেন তাকে অস্বীকার করছে? কোনোভাবেই তাকে আসফার ভয় দেখাচ্ছে না তো? হতেই পারে হুমকি দিয়ে মিথ্যা বলাচ্ছে। মা, তার মা, ভাই, বোন কে হয়তো আটকে রাখেনি তো আবার? অসম্ভব তো নয়, হতেই পারে এমন কিছু করেছে। চেরি চোখ ঘুরিয়ে একবার আসফারের দিকে তাকালো। তার ঠোঁটে হাসি না থাকলেও চোখ হাসছে, যেন তাকে কষ্টে দেখে সে তৃপ্তি পাচ্ছে। চেরি আসফারের থেকে চোখ সরিয়ে আবারও নাফিস হায়দারের দিকে তাকিয়ে বলে, কম্পিত কণ্ঠেই বলে, তুমি মিথ্যে বলছো তাই না? এই লোকটা তোমায় ভয় দেখিয়ে মিথ্যে বলাচ্ছে তাই না? না, আমি সত্য বলছি। তুমি আমার মেয়ে নও। তোমার যখন 3 মাস বয়স তখন মাস্টার তোমাকে পালার জন্য আমার কাছে দিয়েছিল। নাফিস হায়দারের কথা শুনে চেরি অনেক বড় ধাক্কা খেল। তুপা পিছিয়ে গেল সে। নাফিস হায়দার তার বাবা না, আসফার তার কাছে দিয়েছে। মানে কি এসবের? আসফারই তাকে পেল কোথা থেকে? না, সব মিথ্যে কথা। চেরি নাফিস হায়দারের কাছে গিয়ে তার হাত ধরে অস্থির হয়ে বলে, তুমি মিথ্যে বলছো তাই না? প্লিজ বাবা, বলো না, চুপ করে থেকো না। এই লোকটা আমায় কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে, এখন তোমাকে দিয়ে মিথ্যে কথা বলাচ্ছে। চেরির কথা শুনে আসফার গা দুলিয়ে হেসে উঠল। মুহূর্তেই আবার হাসি মিলিয়ে তাচ্ছিলের ভাব ফুটে উঠল। তাতে দাঁত চেপে বলল, Do you really think I kidnapped you? Ouch! যাকে তুমি বাবা বাবা বলে জান দিচ্ছ সে নিজের দায়িত্বে দিয়ে গেছে। আপনি মিথ্যেবাদী, মিথ্যে বলেছেন আপনি। নাফিস হায়দার চেরিকে নিজের দিকে ঘুরিয়ে তার গালে চড় বসিয়ে দিল। চেরি গালে হাত দিয়ে অবিশ্বাসের চোখে নাফিস হায়দারের দিকে তাকিয়ে এসে বলে, এই মেয়ে কার দিকে আঙ্গুল তুলছো? হ্যাঁ, মাস্টার চাইলেই এখানে তোমাকে পুঁতে ফেলতে পারে। আর উনি সত্যি কথা বলছেন। ওই দিন তুমি যেই কেক খেয়েছিলে ওইটাতে তোমাকে অজ্ঞান করার জন্য ড্রাগস ছিল। ওইটা খেয়ে তুমি সেন্সলেস হয়ে যাও।
তারপর আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, আর এটাই সত্যি। নাফিস হায়দারের পুরো কথা শুনে চেরি অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে তার কোনো অনুভূতি কাজই করছে না, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। নাফিস হায়দারও আর কিছু না বলে টাকার ব্রিফকেসটা নিয়ে মর্নভেইল ভিলা থেকে বেরিয়ে যায়। নাফিস হায়দার মর্নভেইল ভিলা থেকে বেরিয়ে যাওয়ার মিনিট 5 পরেই চেরি গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। নিজের ভারসাম্য হারিয়ে হলের মেঝেতে বসে পড়ে। আহাজারি করে বলে, আমায় নিয়ে যাও বাবা, আমি বিশ্বাস করতে পারছি না, নিয়ে যাও আমায়, এমন করো না বাবা, নিয়ে যাও আমায়, ফিরে আসো তুমি বাবা, ও বাবা, ফেলে যেও না আমায়, আমি মরে যাব বাবা। চেরির আহাজারি দেখে কায়াম সেরাফ নিজের চোখ বুজে ফেলে, তাতে দাঁত চেপে সহ্য করে নেয়। এই মুহূর্তে সে যদি পারল আসফারকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে চাইত, কিন্তু আফসোস সেইটা করতে পারবে না। এই মুহূর্তে আসফার ইসলামকে মেরে ফেললে তার দেশে ঝুঁকির সম্মুখীন হবে, আর সে একা তো আটকেই পড়বে না। কায়াম সেরাফের চোখ মুখ লাল হয়ে ওঠে, আর সহ্য করতে না পেরে স্থান ত্যাগ করে। আসফার নিজের জায়গা থেকে উঠে চেরিকে বসা থেকে টেনে তুলে বলল, You've made a lot of drama. Now stop all this and go to your room. চেরি ঘুরে আসফারকে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নেয়। খবরদার ছোবেন না আমায়, আপনি কেন আমার সুন্দর জীবনটাকে নরক বানাচ্ছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? এনে আবার ছুঁয়ে দিলাম, কি করবি? এর চেয়ে গভীরভাবে ছুঁয়ে দিল না, কিচ্ছু করতে পারবি না। And do you think I will answer your question? I am not obligated to you. চেরি আসফারকে নিজে থেকে ছাড়াতে ধস্তাধস্তি শুরু করে, কিন্তু আসফার তাকে না ছেড়ে কাঁধে তুলে ভিতরের দিকে। নাফিস হায়দার নিজের বাড়িতে পা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। মর্নভেইল ভিলা থেকে জীবিত অবস্থায় নিজের নিয়ে ফেরা খুবই দুষ্কর ও দুর্লভ বিষয়। মর্নভেইল ভিলায় যাওয়া আর সেই মরণ ফাঁদে পা দেওয়া একই কথা। তিনি ভিতরে প্রবেশ করতে এক যুবক ঘৃণা নিয়ে কর্কশ স্বরে বলে ওঠে, আজ তোমাকে আমার বাবা বলতে লজ্জা করছে, যাকে 18 বছর নিজের মেয়ের পরিচয় বড় করে তাকে টাকার বিনিময়ে ওইরকম একটা মানুষের হাতে তুলে দিলে, যার কোনো অনুভূতিই নেই, নিতান্তই এক পশু বলা চলে যাকে। সেদিন চেরি জ্ঞান হারানোর পর নাফিস হায়দার হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। যদিও হাসপাতালে যাওয়ার কোনো বিশেষ কারণ ছিল না, বাড়িতেই ডাক্তার ডাকলেই হয়ে যেত, তবুও তিনি জোর করেই চেরিকে হাসপাতালে নিয়ে যান। ইলহাম সাথে যেতে চাইলে তিনি নাকচ করে দেন, বলেন, একজনের বাড়িতেও থাকা উচিত, আরও দুজন নারী আছে, কোনো বিপদ হলে দুজনেই বাইরে থাকলে সমস্যা। নাফিস হায়দারের কথার যুক্তি থাকায় ইলহাম বাড়িতেই থেকে যায়। এরপর 4 ঘন্টা পর তিনি একাই বাড়ি ফিরে আসেন। চেরির ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সে কিছু না বলে নিজের রুমে চলে যায়। সকালেই মায়ের কাছে সবটা শুনেছে সে। ইলহাম মেয়ের কথায় নাফিস হায়দার তেতে উঠলেন। এলহাম, বেশি বেশি করো না, আবেগ দিয়ে জীবন চলে না। চেরিকে যদি আসফার ইসদানের হাতে তুলে না দিতাম তবুও সে নিয়ে যেত, উল্টো তার কথা অমান্য করার অপরাধে আমাদের সবাইকে জিন্দা জ্বালিয়ে দিত। এসব লেম এক্সক্লুইজ দিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করো না। তুমি চাইলে পুলিশ প্রোটেকশন নিতে পারতে। পুলিশ প্রোটেকশন? কি করতো পুলিশ, যেখানে তারা নিজেরাই তার ভয় কাঁপে? প্রয়োজন এই দেশ ছেড়ে দিলাম আমরা, অন্য কোথাও চলে যেতাম চেরিকে নিয়ে। কতটুকু জানো তার ব্যাপারে? পাতালে গিয়েও গা ঢাকা দিলেও কোনো লাভ হলো না, সে পাতাল থেকে হলেও টেনে হিঁচড়ে বের করবে। তুমি তার সম্পর্কে জানো না বলে এই কথাগুলো বলতে পারছো। আর তার চেয়েও বড় কথা, চেরিকে নিজের কাছে রাখা কোনো অধিকার আমার ছিল না। তাহলে আজকে চেরিকে দিয়ে আসার বিনিময়ে টাকা নিয়ে আসলে কেন? এটা কি তোমার লোভ না? নাফিস হায়দার কিছুক্ষণ চুপ করে রইলেন, অতঃপর কিছু একটা ভেবে বললেন, আমি আজ যদি না যেতাম তবে আজফার ইজদান বুঝে যেত আমি কিংবা আমরা চেরির মায়ায় জড়িয়ে গেছি, আর এটা আমাদের কাল হয়ে দাঁড়াতো। আর আমি একজনের জন্য 3 জনকে হারাতে পারি না। নাফিস হায়দারের কথা শেষ হতেই ইলহাম বলে, তো চেরিকে ছাড়া থাকতে পারলেও আমি আমার বোনকে ওমন জানোয়ারের হাতে ছেড়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আর মা, ও তাই চাই। চেরিকে ফিরিয়ে আনতে আমি সব করব। ইলহাম আর এক মুহূর্ত অপেক্ষা করে না, বাড়ি থেকে বেরিয়ে যায়। ইলহাম চলে গেলে নাফিস হায়দার বলে ওঠেন, তুমি কিছুই করতে পারবে না। আর তুমি ঠিক বলেছো, আমি লোভে পড়েই সব করেছি, তবে তোমরা এটা কখনো জানতে পারবে না। চেরিকে কাঁধে করে রুমে এনে বিছানায় এক প্রকার ছুঁড়েই মারে, তবে নরম বিছানায় পড়ে চেরি তেমন ব্যথা পায় না। চেরি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়,
দরজার দিকে এগিয়েতে চাইলেই আসফার তাকে না ধরেই বলে, ক্লোজড। অমনি দরজা নিজের থেকে বন্ধ হয়ে যায়। পরপর দরজা লক করার শব্দও আসে। সেই শব্দে চেরির পা থেমে যায়। হতাশ চোখে দরজার দিকে তাকিয়ে থাকে, পিছন ফিরে। আসফার আয়েশ করে বেডে বসে আছে। চেরি আসফারের দিকে তাকাতেই আসফার তাকে ইশারা করে কাছে আসতে বলে। এদিকে ঘৃণায় চেরি নিজের মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। চেরিকে মুখ ফিরিয়ে নিতে দেখে আসফার বলে, কাছে আয় রেড ওয়াইন, আমাকে রাগাস না। ইট ওয়ন্ট বি গুড ফর ইউ ইফ আই গেট অ্যাংরি। আসফারের হুমকিতে চেরি ভয় পায়। এমনিতেও এই কয়েক ঘন্টা তো আর কম মার খায়নি। এভাবে মার খেতে থাকলে সব সত্যি জানার আগেই মরে যাবে। কাম কুইকলি রেড ওয়াইন। আসফারের কণ্ঠ কানে আসতেই চেরি ভাবনা থেকে বেরিয়ে এলো। চেরি উপায়ন্তর না দেখে ছোট ছোট পা ফেলে এগিয়ে যায় আসফারের নিকটে। চেরি আসফারের সামনে গিয়ে দাঁড়াতেই আসফার তাকে টেনে নিজের কোলে বসায়। আসফারের কোল থেকে চেরি নামার জন্য নড়াচড়া করতেই আসফার তাকে শক্ত করে কোমর পেঁচিয়ে ধরে বলে, ডোন্ট মুভ। আসফারের স্পর্শে চেরি কেঁপে উঠলে তবুও চেরি নিজেকে সামনে স্থির করলো। আসফার হাত বাড়িয়ে চেরির গলার পেঁচানো খুলে ফেলে। চেরি কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ না দিয়েই তার গলায় মুখ ডুবিয়ে দেয়। অনেক কষ্টে নিজেকে স্থির রেখেছিল চেরি, কিছুই পারল না। আসফার এসানের থেকে ছাড়া পেয়ে ছটফট করে উঠল। এর পূর্বে কোনো পুরুষ তার এত কাছে আসেনি। আসফার তার ছটফটানিকে পরোয়া না করে তার গলায় ছোট্ট করে কয়েকটা চুমু খেয়ে বলে, রেড ওয়াইন, ছটফট করা থামিয়ে প্রশ্ন কর, বাট আস্ক থটফুল কোয়েশ্চেন্স। আইল অনলি অ্যান্সার ইউ 3 কোয়েশ্চেন্স। চেরি স্থির হয়ে যায়। তার 3টা প্রশ্নের উত্তর পাবে শুনে সে খুশি হয়। কিছুক্ষণ এইভাবে বসে থেকে যদি তার উত্তর পাওয়া যায়, খারাপ কি? এমনিতেই আসফার যতক্ষণ না চাইবে ততক্ষণ চেরি চাইলেও নিজেকে ছাড়াতে পারবে না। তার চেয়ে উত্তর জেনে নেওয়াই ভালো। অনেক ভেবে চিন্তে প্রশ্ন করে, বাবা, ওই সময় যা কিছু বলেছ সব সত্যি ছিল? হ্যাঁ। চেরি পুনরায় কেঁপে ওঠে। আসফার উত্তরে এদিকে ওদিকে তাকিয়ে চেরি ঠোঁট চেপে কান্না থামাতে চায়। একজন মানুষ নিজের জীবনের 18 বছর পার করার পর জানতে পারে তার পুরো জীবনটাই ভুল ছিল। ছলনার মধ্যে ছিল সে এত কাল। সে মানুষটা না চাইতেও ভেঙেই যাবে। চেরির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। না জানি আর কত কান্না তার কপালে লেখা আছে। টাইম ইজ রানিং আউট রেড ওয়াইন। আসফারের এই ছোট বাক্যে চেরি নিজেকে শক্ত করলো। এটা তার ভেঙে পড়ার সময় নয়। তার এখনো অনেক কিছু জানা বাকি। নিজেকে বুঝিয়ে চেরি দ্বিতীয় প্রশ্ন করে, আমার আসল প্যারেন্টস কি স্বেচ্ছায় আমাকে আপনার কাছে তুলে দিয়েছে? এই প্রশ্নটা করার সময় তার গলা কাঁপছিল। এই প্রশ্নের উত্তর তার পরের পদক্ষেপ নিতেই সাহায্য করবে। চেরির কথা শুনে আসফার ঠান্ডার স্বরে বলল, সিলি গার্ল, জীবনেও দেখেছো কেউ তার উইকনেসকে শত্রুর হাতে স্বেচ্ছায় তুলে দেয়? তবে তার সম্মতিতেই তুমি এখানে। সেদিন সে রাজি না হলে তুমি এখানে থাকতে না। চেরি কানে বাজে এই কথাটা। সেদিন তারা রাজি না হলে তুমি এখানে থাকতে না। তার মানে তারা স্বেচ্ছায় তাকে এই দানবটার হাতে ছেড়ে দিয়েছে, নিজের দুধের শিশুকে। আর শত্রুতা? কিসের শত্রুতা? শত্রুতার জেরে তাকেই কেন বন্দি করা হয়েছে? তার সাথে তো আর শত্রুতা নেই। সব চিন্তাভাবনা করে যে তৃতীয় প্রশ্ন করে, কিসের এই শত্রুতা? কোন শত্রুতার জেরে আমায় শাস্তি দিচ্ছেন? আমি তো আর আপনার শত্রু নই। চেরির প্রশ্নের উত্তর না দিয়ে আসফার হুট করেই চেরির গলা কামড়ে ধরে। চেরি ব্যথায় চিৎকার করে ওঠে। লাগছে, ছাড়ুন আমায়। কি করছেন আপনি? ছাড়ুন। হাতের সাহায্যে আসফার ঠেলে সরাতে চায়, কিন্তু আসফার ছাড়ার বদলে আরো চেপে ধরলো। ব্যথায় চেরি আসফারকে অনবরত ঠেলতে লাগলো, কান্না করছে। একসময় আসফার তাকে ছেড়েই দিল। কামড়ে ধরা স্থানে ক্ষত করে রক্ত বের হচ্ছে। আসফার ছেড়ে দিতেই চেরি তার কোল থেকে নেমে যেতে চাইল, কিন্তু আসফার আগের মতোই তার গলায় মুখ ডুবিয়ে বলে, Enmity, because he took something dear to me from me. So I took something dear to him from him. আমি তাদের প্রিয় হলে নিশ্চয়ই তারা তাদের দুধের শিশুকে আপনার মতো দানবের হাতে তুলে দিত না। চেরির কথায় আসফার উত্তর দিল না। সে এইটাই চেয়েছিল, চেরিকে তার পরিবারের প্রতি ঘৃণা করাতে। আর সে সফলও হয়েছে। আসফার চেরি ঘৃণার পরিমাণ বাড়াতেই তাকে বিছানায় ফেলে নিজের ভার তার উপরে তুলে দিল। কানের কাছে মুখ নামিয়ে হাসকি টোনে বলে, সবকিছুর জন্যই মূল্য পরিশোধ করতে হয়। নিজের 3টা প্রশ্নের উত্তর নিয়েছো, এখন তার মূল্য চুকাও। মধ্যবয়সী এক নারী নামি দামি একটা প্রাইভেট হাসপাতালের বেডে ছটপট করছেন। হার্টবিট মনিটর থেকে অনবরত টুট টুট শব্দ ভেসে আসছে। নাকে অক্সিজেন মাস্ক লাগানো থাকা সত্ত্বেও তিনি বড় বড় করে শ্বাস নিচ্ছেন।
হাতের পিঠে লাগানো ক্যানোলার একে একে 3টা ইন্ডাকশন পুশ করলেন ডাক্তার। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখে কেঁদে উঠল মিলি। হাতে থাকা ফোনটার দিকে আবারও কল করে তার বাবাকে। একবার রিং হওয়ার সাথেই অপর পাশ থেকে রিসিভ করে মিলির বাবা রিজভি শেখ ব্যস্ত সুরে বললেন, মামুনি এই তো এসে গেছি, আর 5 মিনিট। এইটুকু বলেই কল কেটে দিলেন। 5 মিনিট বললেও 3 মিনিট হস্তদত্ত হয়ে 110 নাম্বার রুমের সামনে উপস্থিত হলেন। মিলি বাবাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মায়ের কোনো প্রশ্নের কোনো জবাব দিতে পারলেন না রেজভি। সান্ত্বনা দেওয়ার মতো তার কোনো ভাষা নেই। সে নিজেও জানে না কবে চিত্রাকে একটু সুস্থ স্বাভাবিক দেখবে। আদৌ এই জীবনে তাকে সুস্থ দেখার সৌভাগ্য হবে কিনা। 18 বছর আগে এক কালবৈশাখীর ঝড় তাদের জীবনে অভিশাপ নামিয়ে এনেছে। আর সেই অভিশাপ আর কত কাল বয়ে বেড়াতে হবে আল্লাহই ভালো জানেন। চেরি আসফারের কথার অর্থ বুঝে ওঠার পূর্বেই আসফার তার ওষ্ঠ নিজের দখলে নিয়ে নেয়। চেরি হঠাৎ এমন কিছু হওয়ায় কেঁপে উঠল। আসফারকে নিজের উপর থেকে সরাতে বুকে কিল ঘুষি মারতে লাগলো। এতেও সরাতে ব্যর্থ হলে আসফারের কান খাবচে ধরে কেঁদে উঠল। চেরি বড় বড় ডগ আসফারের কান কেটে রক্ত বের করে দিল। কানে ব্যথা অনুভব হতেই আসফার চেরিকে ছেড়ে একটু উঁচু হয়ে চেরির হাতে নিজের কান থেকে ছাড়িয়ে নিয়ে চেরির 2 হাত এক হাতে চেপে ধরে ধমকে উঠল। এই মেয়ে, সমস্যা কি? ছটফট করছো কেন? আর কানে খামচি দিচ্ছ কেন? নেক্সট টাইম খামচি দিলে ঘাড়ে পিঠে দেবে, প্রপার ফিল আসবে। আসফারের ধমকে চেরি কেঁপে উঠলেও তার শেষ কথা শুনে হতভম্ব হয়ে গেল। এসব কি ধরনের কথা? তবে তার কথা পরোয়া না করেই বলে, সরুন। No way. If you respond to my work right now, I'll let you go in a short time. If you apply restraint, you'll not get relief from my hands today. Now it is your decision. What will you do? আসফার পুনরায় চেরির ওষ্ঠ নিজের ওষ্ঠের সাথে চেপে ধরল। এবার চেরি রেসপন্স না করলেও ভয়ে বাধা দিল না। চোখ খিচে বন্ধ করে জড়বস্তুর ন্যায় পড়ে থাকে। বাধা না দিলেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নিজের উপরে, এই অভিশপ্ত জীবনের উপরে ঘৃণা জন্মালো তার চেয়ে বেশি ঘৃণা জন্মালো আসফার এজদান নামক দানবের প্রতি। আসফার বাধা না পেয়ে আরেকটু অবাধ্য হলো। হাত বাড়িয়ে চেরির শার্টের উপরে 2টো বোতাম খুলে গলায় মুখ ডুবাল। গলার কাছে ছোট ছোট চুমু খেলো। চেরি কান্না বাড়ল। মুখে শব্দ বের না করলেও নাক টানছে একটু পরপর। চেরি নাক টানার শব্দে আসফার বিরক্ত হয়ে গলায় জোরে কামড় দেয়। চেরি না চাইতেও ব্যথায় আর্তনাদ করে উঠল। আসফার চেরিকে ছেড়ে উঠে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে বলে, নাক টানা বন্ধ করে ইডিয়েট, মুডটাই নষ্ট করে দিল। আজ ছেড়ে দিলাম বলে ভাবিস না প্রতিবার ছেড়ে দেব। চেরির চোখ খুলল না। এইভাবেই চোখ বন্ধ করে রেখেই বলল, তার আগেই আমি এখান থেকে পালিয়ে যাব। আসফার ঝুঁকে চেরির ঘাড় ধরে টেনে তুলে বসায়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এটা আসফার ইসলামের রাজত্ব, আর আমার রাজত্ব থেকে তুই নিজের পায়ে বেরতে হতে পারবি না। 4 জনের কাঁধে করে বেরোবি, যেটা হবে তোর শেষ যাত্রা। তাহলে দোয়া করি সেই দিন যেন খুব শীঘ্রই আসে। এত সহজ না, অনেক হিসেব এখনো বাকি আছে। তুই মরবি, কিন্তু তখনই যখন তোর কাছে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমার থেকে মুক্তির আশা ছেড়ে শ্বাস নিবি শুধু শ্বাস নিতে হবে বলে, এরপরে মরবি। যদি এমনি হয় তাহলে আপনিও জেনে রাখুন, আমি বেঁচে থাকতে আপনার জীবনেও সুখ শান্তি থাকবে না। সবকিছু আপনার ইচ্ছেতে হবে, তবুও আপনার ভেতরের অস্থিরতাটা কাটবে না। হলরুমে আয়েশি ভঙ্গিতে বসে আছে আসফার ইসলাম। ডান হাতে থাকা ওয়াইন গ্লাসটির দিকে এক নজরে তাকিয়ে আছে সে। কিছুক্ষণ আগেই 200 কোটি টাকার ডিলের অফার নিয়ে 3 জন এসেছিল তার কাছে। ডিলটি যে রাশিয়া থেকে OM ওল্ড মাস্টার এর হাত ধরে তার পর্যন্ত এসেছে বুঝতে সময় নিল না সে। চাইলে এই ডিলটা ওল্ড মাস্টারই করতে পারত, কিন্তু তিনি করেননি। তাদের কাছে প্রত্যেকের নিজের একটা রুলস, রেগুলেশন, স্টাইল আছে। আর ওল্ড মাস্টার এক নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সীমাবদ্ধ। এই সংখ্যার বেশি কোনো ডিল সে করে না। তবে যত বড় ডিলই হোক না কেন, সে কখনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করে না। তাই তো তাদেরকে বলে দিয়েছে নেক্সট মিটিংয়ে সবটা বলবে। তারা এতেই খুশি। আসফার ইসদানের সাথে ডিল করতে পারা মুখের কথা নয়, কথা একটু এদিকে সেদিকে হলে যান যাওয়ারও আকাঙ্ক্ষা থাকে। তবে তার মনে বুঝে চলতে পারলে অনেক প্রোটেকশনও হবে, প্রফিটও হবে। আসফার ওয়াইনের গ্লাসে শেষ চমক দেয়। তখনই কায়েন সেরাফ কোথা থেকে এসে আসফারের সামনে দাঁড়ায়।
সিনা টান করে দুই হাত পিছনে টান টান করে দাঁড়িয়ে বলে। মাস্টার, আসফার কায়ানকে আর্মি অফিসারের মতো দাঁড়াতে দেখে তাচ্ছিল্যের হেসে ব্যঙ্গ করে বলে, খায়ান শরাফ লেফটেন্যান্ট কর্নেল, এটা আপনার কটেজ না। 7 বছর আমার গোলামি করেও জানতে পারলে না এটা মর্নভেইল আসফারিস্তানের রাজত্ব? এখানে শুধু একজনই মাথা উঁচু করে থাকে। দুই দিকে দুই হাত প্রসারিত করে নিজের দিকে ইশারা করে বলে। ইটস মি। কায়ান কিছু বলে দাঁতে দাঁত চেপে সহ্য করে, মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, আমি নিজের আচরণে দুঃখিত মাস্টার, প্লিজ ফরগিভ মি। Do you know Kayan Sharaf? I'm very kind to you. I forgive all your mistakes. আসফারের এরকম কথা শুনে কায়ান সেরাফের চোয়াল শক্ত হয়ে আসে। তবে শোনা ছাড়া তার আর কিছু করার উপায় নেই, তাই মুখ বুঝে সহ্য করে। নিজেকে নিয়ন্ত্রণে আনতে বড় করে একটা শ্বাস ফেলে বলে, জানি মাস্টার। আসফার কায়ানের অবস্থা দেখে আনন্দিত হয়। প্রতিবার কায়ানের চোখে মুখে নিজের জন্য তীব্র রাগ আর বিতৃষ্ণা দেখতে তার ভালোই লাগে। কায়ান নিজেকে সামলে পুনরায় বলে, মাস্টার, আপনাকে কিছু জানানোর ছিল। বল। গোপন সূত্রে জানা গেছে এলভার আর ড্রাভেন 125 জনের মতো মেয়ে দেশের বাইরে পাচার করছে। কায়ানের কথা শুনে আসফার গা ছাড়া ভঙ্গিতে বলে, তা আমি কি করব? মাস্টার, তাদের থামানো উচিত। অনেক আশা নিয়ে সে আসফারকে এই কথাটা বলেছে। সে চায় আসফার যেন সেই মেয়েটাকে বাঁচায়, কিন্তু তাকে হতাশ করে আসফার হেয়ালি করে বলে, তারা তাদের কাজ করছে, আমি কেন আটকাবো? তাদের পেশে এইটা। কায়ান হতাশ হলো। তবে কি সে এই মেয়েদের বাঁচাতে পারবে না? এতগুলো মেয়ে জীবন নষ্ট হবে? অবশ্য সে কার উপরেই আশা করেছে, যে কিনা নিজেই সব ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত। সে তাকে কি সাহায্য করবে? আসফার কায়ানের মন ভাব বুঝলো হয়তো। হাতের খালি গ্লাসের ওয়াইন নিয়ে একটা চুমুক দিয়ে বলে, তবে যদি একটা রিজন দেখাতে পারো যাতে আমার মনে হয় তাদের উপরে ক্ষমতা দেখানো উচিত, বা আমার তাদেরকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার ইচ্ছে করে, এমন কোনো রিজন থাকলে বলো। কায়ান কিছুক্ষণ চুপ থাকে। কি এমন কারণ দেখানো যায় ভাবতে ভাবতে হুট করে একটা বিষয় মনে পড়ে। সে 90% নিশ্চিত আসফার এই কথা শুনে রিয়াক্ট করবে। সে তাই বলে, মাস্টার, আরও জানা গেছে তারা আপনার রেস্ট্রিক্টেড এরিয়া থেকেও তারা মেয়ে তুলেছে। কজন? সংখ্যা জিজ্ঞাসা করায় কায়ান কিছুটা আশাহত হয়, কারণ তারা মাত্র কয়েকজন মেয়েই রেস্ট্রিক্টেড এরিয়া থেকে উঠিয়েছে। সংখ্যা এত কম জানলে আসফার না আবার তার মতো ঘুরিয়ে নেয়। তবুও কিছুটা দ্বিধা নিয়েই বলল, একজন। আসফার কিছু বলল না, চুপ করে কিছুক্ষণ সেখানে বসে রইল। কায়ান আসফার ঠান্ডার রূপ দেখে হতাশাযুক্ত দীর্ঘশ্বাস ফেলল। পরক্ষণেই আসফার উঠে দাঁড়ালো, ঘাড় কাত করে হিংস্র হাসি দিয়ে বলল, You have made a big mistake. You shouldn't have disobeyed Asfaristan, and now you'll have to suffer the punishment. 1 ঘন্টা ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে চেরি। 1 বোতল শাওয়ার জেল শেষ করে ফেলেছে, তবুও যেন আসফারিস্তানের দেওয়া স্পর্শ গা থেকে মুছতে পারছে না। অতিরিক্ত ঘষার কারণে শরীরের জায়গায় জায়গায় লাল হয়ে গেছে, তবুও চেরির মধ্যে থেকে যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। চোখ মুখ ঝাপসা হয়ে আসতেই সে শাওয়ার অফ করে বাথরুম পরে শাওয়ার রুম থেকে বেরিয়ে এলো। রুমে এসে টলতে টলতে গিয়ে বেডে বসে পড়ে। তখন আসফার রুম থেকে বেরিয়ে যাওয়ার পর সেই আসফারের রুম থেকে বেরিয়ে যায়। খুঁজে খুঁজে আসফারের রুমে থেকে আরেকটা দূরে একটা রুমে ঢুকে যায়। সে যতদিন থাকবে এই রুমেই থাকবে বলে ঠিক করে। সে কিছুতেই আসফারিস্তানের সাথে তার রুমে থাকবে না, তাই নিজের সব কিছু এই রুমে আনিয়ে শাওয়ার নিয়ে চলে যায়। অনেকক্ষণ ধরেই পানির নিচে থাকার কারণেই শীতে তার শরীর কাঁপছে। ঝাপসা চোখে আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। কমফোর্টার টেনে গা ঢেকে শুয়ে পড়ল। যেহেতু রুমের দরজা লক, তাই আর চেঞ্জ করার প্রয়োজন মনে করলো না। তাছাড়া এখন চেঞ্জ করার মতো অবস্থায়ও নেই সে, তাই বাথরুম পরেই শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে। অন্ধকার ঘরে বড় বরফের খণ্ডের উপরে 2 জন মানবকে দাঁড় করিয়ে বেঁধে উপর থেকে শুইয়ে রাখা হয়েছে। তাদের শরীর, ঠোঁট, মুখ লালচে রং ধারণ করেছে। কিছুক্ষণ আগ পর্যন্ত চেঁচামেচি করলেও এখন নিস্তেজ প্রায়। ক্ষণে ক্ষণে ঠকঠক করে কেঁপে উঠছে। আর কিছুক্ষণ থাকলেই হয়তো রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আসফার তাদের দিকে থেকে চোখ সরিয়ে কায়ান সেরাফের দিকে তাকিয়ে বলে, Lieutenant Colonel, coming out of your wing thoughts, এদের এখান থেকে তুলে চেয়ারে বসাও। কায়ান
অভ্যাস মতো পিঠের এক হাতের উপরে হাত রেখে টান টান করে দাঁড়িয়েছিল। আসফারের আদেশ শুনে নড়ে চড়ে দাঁড়ালো। পাশ থেকে দুজনকে ইশারা করতেই তারা গিয়ে এই লোক দুটোর বাঁধন খুলে চেয়ারে নিয়ে বসালো। এরপর দুজনের শরীরের তাপমাত্রা বাড়াতে সিম্প্যাথোমেটিক স্টিমুলেস্টল নামক এক ধরনের ড্রাগস ইনজেক্ট করে। কয়েক মিনিট পর তাদের শরীরের তাপমাত্রা বেড়ে নর্মাল হয়ে যায়। তবে তা ক্ষণিকের জন্য। কিছুক্ষণ পর এই ড্রাগের প্রভাব তাদের অবস্থা আরো খারাপ করে যাবে। আসফার তাদের স্বাভাবিক হতে দেখে সোজা হয়ে বসে, মোটা কণ্ঠে বলে, এলভার আর ড্রাভেন, ভেরি ডিসকাস্টিং নেম। এই তোদের আকিকা দেওয়া নাম কি? এলভর ড্রাভেন। দুজনেই ভীত চোখে আসফারের দিকে তাকে। এলভর ড্রাভেন এই নাম যে তাদের আসল নাম না, এটা আসফার জানে। মানে তাদের আসল পরিচয় সম্পর্কেও তার জানা আছে। তারা দুজনেই একই আশঙ্কা নিয়ে একে অপরের দিকে তাকায়। 3 বছর আগে তারা দুইজন আসফারের এক শত্রুর সাথে হাত মিলিয়ে মর্নভেইলের কিছু গোপন তথ্য দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর 1 বছর গা ঢাকা দিয়েছিল। 1 বছর পর নাম পরিচয় পাল্টে নতুনভাবে যোগ দেয় কালো জগতে। আসফার তাদেরকে চুপ থাকতে দেখে বলে,